গাজা সিটিতে নেতানিয়াহুর বিরল সফর, জিম্মি মুক্তি না দিলে হামাসের আরও কঠিন পরিণতির হুঁশিয়ারি। অবরুদ্ধ উপত্যকায় একদিনের হামলায় নিহত আরও ২১। চুক্তিতে পৌঁছাতে তেহরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের শর্ত ওয়াশিংটনের। অনিশ্চয়তার মুখে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার আলোচনা। ক্ষমতা ছাড়ার পর জনসম্মুখে এসেই ট্রাম্পের সমালোচনায় বাইডেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিতের পর করমুক্ত সুবিধা বন্ধের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এবং গৃহযুদ্ধের তৃতীয় বছরে পা দিল সুদান। বাস্তুচ্যুত ১ কোটির বেশি মানুষ, বৃহত্তম খাদ্য সংকটের রেকর্ড। বিদ্রোহীদের হামলায় ২ দিনে ৩০০-র বেশি নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অব্যাহত আগ্রাসনের মধ্যেই গাজা সিটির উত্তরাঞ্চলে বিরল সফর করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে হামাসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর সফরের মধ্যে হামাস অভিযোগ করেছে, এক জিম্মিকে আটকে রাখার স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে দখলদারদের হামলায় গাজায় একদিনে নিহত হয়েছেন আরও ২১ ফিলিস্তিনি। স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আগ্রাসন চলে খান ইউনিসেও, সেখানেও ঘটে প্রাণহানির ঘটনা। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে। এ সময় দুজনকে আটক করে দখলদাররা। এমন আগ্রাসনের মাঝেই গাজা সিটির উত্তরাঞ্চল সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সফরে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বলেন, জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে আগ্রাসন অব্যাহত থাকবে। পাশাপাশি ফিলিস্তিন হামাসকে আরও কোণঠাসা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই দিন হামাসের সামরিক শাখা জানায়, ইসরায়েলি আমেরিকান এক জিম্মিকে পাহারা দেয়া দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্থান উল্লেখ না করলেও সংগঠনটির অভিযোগ, এডেন আলেকজান্ডার নামের জিম্মিকে আটকে রাখার স্থানে হামলা করেছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছে মিশর ও কুয়েত। যৌথ বিবৃতিতে দেশ দুটির সরকার প্রধানরা বলছেন, ফিলিস্তিনিদের বিতাড়িত করার যে কোনো পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করা হবে। সতর্ক করে তারা বলেন, এসব কর্মকাণ্ড সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে, যা অঞ্চলটির নিরাপত্তা স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনবে। মধ্যস্থতাকারীদের স্থিতিশীলতার আহ্বানের মধ্যেই ইসরায়েলে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের দাবি, গাজায় আরও আক্রমণের প্রস্তুতি এবং আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য এই গোলাবারুদ পাঠানো হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে জানানো অভিযোগে ৪ শিক্ষার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে জার্মানি। ওই শিক্ষার্থীদের ২১ এপ্রিলের মধ্যে জার্মানি ছাড়ার আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্তদের মধ্যে ৩ জন ইউরোপীয় এবং ১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত বছরের অক্টোবরে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী নানা কর্মসূচির পাশাপাশি জার্মানির আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তবে জার্মানি ছাড়তে বলা শিক্ষার্থীদের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানানো ছাড়া আর কোনো অভিযোগ নেই। জার্মান প্রশাসনের এমন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে আপিল করা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। চূড়ান্ত সমঝোতার মাধ্যমে একটি কাঠামো গড়ে তুলে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, তেহরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে ওয়াশিংটন নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। কিছুতেই বরফ গলছে না যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের। গত শনিবার ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর দুপক্ষের ইতিবাচক সাড়ার কথা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। পরবর্তী দফার আলোচনার দিন নির্ধারণ হয় ১৯ এপ্রিল, কিন্তু এর আগেই বেঁধেছে বিপত্তি। ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনই এক পোস্ট দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।
যদিও এর আগে জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে বলে ইঙ্গিত দিয়েছিলেন উইটকফ। এক্সে দেয়া পোস্টে বিশেষ এই দূত আরও বলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। তবে মার্কিন বিশেষ দূতের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। কিন্তু এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী বা হতাশ হওয়ার কিছু নেই। তেহরান জানে কাদের সঙ্গে লেনদেন হচ্ছে। মার্কিন প্রশাসনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মাধ্যমে শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবার জনসম্মুখে এসেই ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক নিরাপত্তা বিষয়ক ট্রাম্পের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন তিনি। তবে বাইডেনের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসনের সামাজিক নিরাপত্তা বিভাগ। এদিকে সিএনএনের একটি প্রতিবেদন বলছে, বিভিন্ন দেশের প্রায় 30টি মার্কিন দূতাবাস এবং কনসুলেট বন্ধ করে দিতে পারেন ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো দেয়া বক্তব্যে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে তুলোধুনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, ক্ষমতা নেয়ার পর মাস কয়েকের মধ্যেই যুক্তরাষ্ট্রের ধ্বংস ডেকে এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রশাসনকে ইঙ্গিত করে তিনি সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামে অবহেলার বিষয়ে কড়া সমালোচনা করেন। বলেন, ফেডারেল কর্মীদের ছাঁটাই করায় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে। ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। নতুন প্রশাসন প্রথমে গুলি ছুড়ছে, পরে লক্ষ্য ঠিক করছে। এতে অযথা মানুষ ভোগান্তিতে পড়ছে। 100 দিনেরও কম সময়ে তারা বর্ণনাতীত ক্ষতি করেছে, হাজারো মানুষের চাকরি কেড়ে নিয়েছে। তার এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা প্রশাসন। তাদের দাবি, বাইডেনের করা অভিযোগ মন গড়া। বর্তমান সরকার যুক্তিযুক্ত উপায়ে প্রশাসনিক কাজ চালানোর সর্বাত্মক চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে নিজেদের সাফাই গেয়ে পোস্ট করেন তারা, যেখানে তারা দাবি করেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফোন সেবার মাধ্যমে সেবাদান কর্মসূচিকে আরও উন্নত করা হচ্ছে। একই সঙ্গে বলেন, প্রযুক্তি বিভাগের বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হয়নি, এমনকি কোনো কার্যালয়ও স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন বলছে, 30টিরও বেশি বিদেশি দূতাবাস ও কনসুলেট বন্ধ করতে পারে ট্রাম্প প্রশাসন। তালিকায় আছে মাল্টা, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান সহ বেশ কিছু দেশ। অভ্যন্তরীণ নথি থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি। পররাষ্ট্র দফতরের পুনর্গঠনের অংশ হিসেবে এসব পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কর্মী ছাঁটাই নিয়ে বিতর্কের মুখে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই পুরো সরকার ছোট করে আনতে এই পদক্ষেপ নিচ্ছে বলে উঠে এসেছে প্রতিবেদনটিতে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি অনুদান স্থগিতের পর এবার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির করমুক্ত সুবিধা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী প্রচারণা ঠেকাতেই এমন পদক্ষেপ। এদিকে হার্ভার্ডের জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ক্রেসপো বলেছেন, এই ধরনের হস্তক্ষেপ দেশটির উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বঞ্চিত করবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $220 কোটি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধাও বাতিলের হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে হার্ভার্ডে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ক্ষমতায় ফেরার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ফেডারেল তহবিল স্থগিত করেন তিনি, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা মোকাবিলা করা সম্ভব হবে।
গত সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় এমনটি করার নজির দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, হোয়াইট হাউস তাদের শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হার্ভার্ডের জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ক্রেসপো এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, এই ধরনের হস্তক্ষেপের কারণে আগ্রহী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সুদানের দারফুরে তীব্র সংঘর্ষ অব্যাহত আছে। মাত্র 2 দিনের সংঘর্ষে 300-র বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির অর্ধেক জনগণই এখন চরম খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। 2 বছর পার হলো সুদানের গৃহযুদ্ধের। এই দীর্ঘ সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছে লাখো মানুষ। গৃহযুদ্ধ 3 বছরে পা দিলেও থামছে না সংঘর্ষ। সহিংসতায় জর্জরিত দারফুর অঞ্চলে গেল মাত্র 2 দিনে 300-র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। সংঘাত ও সহিংসতার কারণে দেশটিতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে সুদানের অর্ধেক জনগণই এখন চরম খাদ্য সংকটে ভুগছে। আর দারফুর অঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে দুর্ভিক্ষ। তহবিলের ঘাটতি আর প্রবেশাধিকার ছাড়া এই সংকট রোধ করা সম্ভব নয় বলে জানায় সংস্থাটি। চলতি বছরে বৈশ্বিক অনুদান 40% কমে গেছে বলেও উল্লেখ করা হয়। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়, যা পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। 2 বছরের সেই রক্তাক্ত সংঘাতে প্রাণ গেছে অন্তত 24,000 মানুষের। তবে অধিকার কর্মীরা বলছেন প্রকৃত সংখ্যা তার থেকেও বেশি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। পশ্চিমবঙ্গের পর বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে আসামের কাছাড় জেলাতেও। অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষিদ্ধ করা হয়েছে গণজামায়াত। জমি ব্যবস্থাপনায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তাল ভারত। মুসলিমদের জমি অধিকার হরণে সরকারের চক্রান্তের অভিযোগ তুলে রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী। আন্দোলনের আগুন ছড়িয়েছে আসামেও। সোমবার কাছাড় জেলার শিলচরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নামেন কয়েকশো বিক্ষোভকারী। রাস্তা অবরোধ করে কালো পতাকা প্রদর্শন ও বিজেপি সরকার বিরোধী স্লোগানে উত্তাল হয় শহর। এ সময় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের কথা স্বীকার করেছে পুলিশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে কাছাড় জেলা জুড়ে 163 ধারা জারি করেছে কর্তৃপক্ষ। এ আইনে 5 জনের বেশি জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ। এর আগে শনিবার মুর্শিদাবাদের সহিংসতায় প্রাণ যায় অন্তত 3 জনের। বসতবাড়ি, দোকানপাট ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। অবরোধ করা হয় গুরুত্বপূর্ণ মহাসড়ক। চলতি মাসে ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের একটি বিতর্কিত বিল পাশ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে হিন্দুত্ববাদী আখ্যা দিয়ে উত্থাপিত এই বিলের বিরোধিতা করেছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো। তাদের শঙ্কা, নতুন আইনের ফলে সরকার মুসলিমদের সম্পত্তির ওপর আরও বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এতে বেড়ে যাবে সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য। ওয়াকফ আইন সংশোধন মানে আমাদের জমি কেড়ে নেয়া। বিজেপি সরকার শুধু আমাদের অধিকার খর্ব করছে না, বরং মুসলিমদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে বিজেপি সরকার বলছে ওয়াকফ আইন সংস্কার মুসলিমদের জমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে রাজনৈতিক দল ও বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের এই পদক্ষেপ সংখ্যালঘুদের আরও কোণঠাসা করে তুলবে। তাদের মতে নাগরিকত্ব আইন 370 ধারা বিলোপ ও একের পর এক বিতর্কিত সংস্কারের ধারাবাহিকতায় এটি একটি নতুন সংযোজন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিজের চেয়ে 20 গুণ শক্তিশালী কারোর সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি ইউক্রেনের। একই সঙ্গে চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানির দায় পুতিন, জেলেনস্কি আর জো বাইডেনের কাঁধে চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন।
উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতেও আবারও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। টানা 2 দিনের হামলায় শহরটিতে বেড়েছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের অভিযোগ, রুশ হামলায় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে রাশিয়া বলছে হামলা চালানো হয়েছিল ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, চলতি মাসে আকাশ থেকে ইউক্রেনে এ পর্যন্ত 2000-এর বেশি বোমা ফেলেছে রুশ সেনারা। এছাড়া বিভিন্ন পাল্লার 60টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিজের চেয়ে 20 গুণ শক্তিশালী কারো সঙ্গে যুদ্ধে জড়িয়ে অন্য দেশের কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাবার আশা করা উচিত নয়। যখন আপনি যুদ্ধ শুরু করবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি যুদ্ধে জিততে পারবেন, তাই না? এমনটা হয় না যে আপনি নিজের চেয়ে 20 গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ করবেন আর তারপর আশা করবেন যে অন্যরা আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে। এমনকি চলমান যুদ্ধে পুতিন, জেলেনস্কি আর বাইডেনের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা গেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী বলেও জানান ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আবার উত্তপ্ত কোরীয় উপদ্বীপ। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের 113তম জন্মবার্ষিকীর দিনে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় স্থানীয় সময় মঙ্গলবার এই মহড়া চালানো হয় বলে জানায় সিউল। দুই দেশের যৌথ এই মহড়ায় মার্কিন বোমারু বিমান ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দুই মিত্র দেশের প্রতিরোধ সক্ষমতা এবং সমন্বিত অভিযান বাড়ানোর লক্ষ্যে এই মহড়া চালানো হয়। এদিকে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের জন্মবার্ষিকীর দিন মহড়া চালানোয় ক্ষুব্ধ পিয়ংইয়ং। দাবানল, বন্যার মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। গবেষণার তথ্য বলছে 2023 সালে পৃথিবীর গড় উষ্ণতা পৌঁছেছে 1.5 ডিগ্রি সেলসিয়াসে, যা পৃথিবী এবং মানুষের জন্য অশনি সংকেত। বিজ্ঞানীরা বলছেন, স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন কার্বন নির্গমনে যথাযথ পদক্ষেপ। জলবায়ু সংকট এখন আর শুধু পরিবেশবাদীদের নয়, প্রতিটি মানুষের গল্প। প্রতিদিনের জীবন থেকে শুরু করে প্রজন্মের ভবিষ্যৎ সবই এখন ঝুঁকির মুখে। একসময় যা ছিল ভবিষ্যৎবাণী, তা এখন বাস্তব। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গত 20 বছরে আগের তুলনায় উষ্ণতার গতি বেড়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা পৌঁছেছে এমন এক জায়গায় যেখানে প্রতিদিনই বাড়ছে ঝুঁকি। থাইল্যান্ড থেকে ব্রাজিল, বিশ্বজুড়ে চতুর্থবারের মতো শুরু হয়েছে প্রবাল প্রাচীরের সর্ববৃহৎ ব্লিচিং। সমুদ্র উষ্ণ হয়ে পড়ায় শত শত প্রজাতির প্রবাল এখন ধবধবে সাদা হয়ে মৃতপ্রায়। আটলান্টিক মহাসাগরে দুর্বল হয়ে পড়ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঞ্চালন ব্যবস্থা। গবেষণায় দেখা গেছে 1950 সালের পর এটি 15% পর্যন্ত দুর্বল হয়েছে। এর মানে ইউরোপে তীব্র ঠান্ডা, যুক্তরাষ্ট্রে ঘন ঘন হারিকেন আর আফ্রিকায় খরার প্রবণতা আরও বেড়ে যাওয়া। 2024 সালে যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টন একদিনেই রূপ নেয় ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 3-এ। ফ্লোরিডা, জামাইকা আর নর্থ ক্যারোলাইনার শহরগুলো ভেসে গেছে প্রবল বৃষ্টির জলোচ্ছ্বাসে। তাপদাহে শুকিয়ে যাচ্ছে নদী নালা, আর সেই সুযোগে দাবানলে পড়ছে পৃথিবী। আমাজনে গত বছরের খরার প্রভাবে পানির স্তর নেমে গেছে রেকর্ড সর্বনিম্নে। বিশাল এলাকা জুড়ে আগুন, ধোঁয়া আর মৃতপ্রাণ প্রকৃতি। গবেষণা বলছে, এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে আমাজনের 47% অঞ্চল মরুভূমি হয়ে যাবে। নতুন গবেষণা বলছে 2023 সালে পৃথিবীর গড় উষ্ণতা পৌঁছে গেছে 1.5 ডিগ্রি সেলসিয়াসে। 2000 বছরের বরফের স্তর বিশ্লেষণ করে উঠে এসেছে ভয়াবহ এ তথ্য। গত 150 বছরে আমরা পৃথিবীর তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে ফেলেছি। 3 মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ। তখন যা কয়েক লাখ বছরে ঘটেনি, সেটা আমরা ঘটিয়ে ফেলেছি মাত্র 1.5 শতকে। পৃথিবীর বরফে ঢাকা আর্কটিক অঞ্চল এতদিন কার্বন সংগ্রহ করলেও এখন উত্তাপে গলছে, উল্টো কার্বন ছাড়ছে বাতাসে। আইসল্যান্ডের আগ্নেয়গিরির জেগে ওঠা, সেটিও আবহাওয়ার সঙ্গে জড়িত। বরফ গলার ফলে ভূমির চাপ কমে যাচ্ছে, নিচে তৈরি হচ্ছে অতিরিক্ত লাভা। এর ফলে বারবার অগ্ন্যুৎপাত দেখা দিচ্ছে, যার ঘনত্ব বাড়ছে আশঙ্কাজনক হারে।
আমরা এখনো কার্যকরভাবে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমাতে পারিনি। যতক্ষণ না তা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যেন বায়ুমণ্ডল বিপর্যয়ের অ্যাক্সিলারেটরে পা চেপে রেখেছি। বিজ্ঞানীরা বলছেন স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন নেট জিরো কার্বন নির্গমন, নইলে পরিবর্তন নয়, ধ্বংসই ভবিষ্যতের নিয়তি। রাইসা জামদার, সময় সংবাদ। সমুদ্রে তেল ছড়িয়ে পড়া ঠেকাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনই একটি প্রযুক্তি তৈরি করেছে নরওয়ের একটি প্রতিষ্ঠান, যা দিয়ে ঢেউ পরিমাপ করার পাশাপাশি সমুদ্রের ওপরের স্তরের স্রোত নির্ভুলভাবে মাপা যাবে। নানা কারণেই সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের দূষণ ঘটায়। শিল্প কারখানা থেকে নির্গত তেল নজরদারি করতে বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। তাই সমুদ্রের ঢেউ বিশ্লেষণ করে তেল ছড়ানোর আভাস পাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। নরওয়ের মিরর্স গ্রুপ তৈরি করেছে এমন একটি অটোমেটেড সিস্টেম, যা 24 ঘন্টা সমুদ্রের ওপর নজর রাখতে সক্ষম। রাডার ব্যবহার করে এটি পানির ঢেউয়ের প্যাটার্ন স্ক্যান করে, আর সেই তথ্য পাঠানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষকের কাছে। সমুদ্রের কোথায় কতটা তেল আছে তা শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি। সেই সঙ্গে সমুদ্রের ওপর স্তরের স্রোত নির্ভুলভাবে মাপা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। শুধু আবহাওয়ার উপর নির্ভর না করে এখন সেই সময়গুলো কাজে লাগানো যায়। এইভাবে আমরা সমুদ্র উপকূলবর্তী কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পেরে সত্যিই আনন্দিত। শুধু তেল শনাক্ত করাই নয়, এআই এখন সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ও গতি বিশ্লেষণ করে আগাম জানিয়ে দিতে পারে কখন বড় ঢেউ আসবে, কোন সময়ে সমুদ্রপৃষ্ঠে কম্পন হতে পারে তা জানাতেও সক্ষম এই প্রযুক্তি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কুয়েতের প্রকৌশলী, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে কাজ করছেন দক্ষ প্রবাসী বাংলাদেশিরা। বাড়ছে দেশের রেমিটেন্স প্রবাহ। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী, তাদের পরিশ্রম আর মেধাই দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দক্ষতা আর শিক্ষার গুণে তারা কেবল নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, পাল্টে দিচ্ছেন পুরো দেশের অর্থনীতির চিত্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছড়িয়েছে $26 বিলিয়ন। এতে অবদান আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলেছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের বড় একটি অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ সহ প্রকৌশল, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, এখানে যত বেশি দক্ষ মানুষ আসবে ততই বৃদ্ধি পাবে রেমিটেন্স। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। ড্রাগ কোয়ালিটি কন্ট্রোলে ল্যাব সেক্টরের লোকের দরকার আছে, তারপরে নার্সিংয়ের দরকার আছে, আপনার ফিজিওথেরাপি থেকে সব রকম সাইডে আপনার লোকের দরকার আছে, ফার্মাসিতে তো অবশ্যই আছে। আপকামিং ডেইসে বেশ কিছু নতুন পাওয়ার স্টেশন আসছে, নতুন কিছু কন্ট্রাক্ট হচ্ছে, সেখানে যথেষ্ট দক্ষ শ্রমিকের চাহিদা থাকবে। সো ভিসাগত জটিলতার যদি কেটে যায়, তাহলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য শ্রমবাজারে একটা ব্যাপক সাড়া ফেলবে কুয়েতের এই মার্কেটটা। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি, প্রশিক্ষণ এবং শিক্ষায় আরও বিনিয়োগী আগামীর পথ চলার চাবিকাঠি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাংলার নতুন বছর বরণে চমৎকার এক আয়োজন করলো আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি। রাজধানীর ডাবলিনে নাচ, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশি সংস্কৃতি। সৈয়দ জলির রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বাংলা বছরের প্রথম দিনে এক মিলন মেলার আয়োজন করা হয় আয়ারল্যান্ডের ডাবলিনে। বাংলাদেশ কমিউনিটি ডাবলিনের আয়োজনে 1432কে বরণে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, ছিল বাহারি খাবারের পসরাও। সব মিলিয়ে যা পরিণত হয় বাংলাদেশিদের আনন্দের মিলন মেলায়। কেক কেটে অনুষ্ঠান শুরু করেন আয়োজকরা। ছিল র্যাফেল ড্র, উপহার হিসেবে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় ও বিভিন্ন কাউন্টি থেকে আসা বিশিষ্ট জনসহ নানা বয়সীরা। আজকে আমি বলতেছিলাম, যদিও একটু হাস্যরস করে বলছিলাম, যে নিজের পকেটের টাকা খরচ করে সবাই এসে এখানে খেয়ে যাচ্ছে এবং
এই অনুষ্ঠানটাকে অত্যন্ত সাফল্যমণ্ডিত করেছে। আমাদের যে নতুন প্রজন্মের ভিতরে যে উচ্ছ্বাস দেখেছি সে সত্যি তা প্রশংসনীয়। আশা করি বাংলাদেশ কমিউনিটি ডাবলিন তাদের এই কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। বাঙালি কালচার আমাদের ভিতরে প্রিজার্ভ হচ্ছে। লাইক আমরা যদিও দেশের বাইরে থাকি, বাট আমাদের বাবা মা আর এই কমিউনিটি অনেক হেল্প করতেছে। স্থানীয় শহর শত শত মাইল দূর থেকে আসা বাংলাদেশিরা এই আয়োজনে এসে অনুষ্ঠানটি প্রাণবন্ত করায় আয়োজকদের মুখেও ছিল তৃপ্তির হাসি। খুবই সুন্দর পরিবেশে গান, কবিতা এবং নৃত্যর মাধ্যমে আমরা অনুষ্ঠানটি করেছি। আমরা এই ধরনের অনুষ্ঠানে ইয়াংদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত করতে চাই, তারা এগিয়ে আসবে। অনুষ্ঠান শেষে রাফেল ড্রর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় কোমলমতি শিশুরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা সিটিতে নেতানিয়াহুর বিরল সফর, জিম্মি মুক্তি না দিলে হামাসের আরও কঠিন পরিণতির হুঁশিয়ারি। অবরুদ্ধ উপত্যকায় একদিনের হামলায় নিহত আরও 21। চুক্তিতে পৌঁছাতে তেহরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের শর্ত ওয়াশিংটনের। অনিশ্চয়তার মুখে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফার আলোচনা। এবং ক্ষমতা ছাড়ার পর জনসম্মুখে এসেই ট্রাম্পের সমালোচনায় বাইডেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিতের পর করমুক্ত সুবিধা বন্ধের হুমকি মার্কিন প্রেসিডেন্টের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।